হ্যালো এভরিওয়ান, জয়েস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার পরিমাপ। এখানে চাপগত স্থিতিস্থাপকতা মানে কি? ধরে নাও চাহিদা রেখাটা একটা বক্ররেখা, ঠিক আছে। এই বক্ররেখার ওপর যদি একটা নির্দিষ্ট স্থানে চাপ সৃষ্টি হয়, সেই রেখার যদি স্থিতিস্থাপকতা বার করতে বলি তাহলে সেটাকে বলবো আমরা চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমরা যে গ্রাফটা করেছি সেখানে ডি ডি ড্যাশ এটা হচ্ছে একটা চাহিদা রেখা আর এটা বক্ররেখা। এইখানে এই রেখাটার ওপর এ বি এই যে পার্টটা রয়েছে, এখানে এটাকে বলা হচ্ছে চাপ। তো আমাকে বার করতে হবে এই রেখাটার স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এখন আমরা কি করব, এটা এই রেখাটির স্থিতিস্থাপকতা বার করার জন্য আমরা ধরে নিচ্ছি ফার্স্টে আমরা এ পয়েন্টে রয়েছি, আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন যাচ্ছি তখন আমার স্থিতিস্থাপকতা কি হচ্ছে? আমাদের নর্মাল যে স্থিতিস্থাপকতার যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। চাহিদার চাপগত চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা আর চাহিদা রেখার স্থিতিস্থাপকতা, এই যে ফর্মুলাটা এটা কিন্তু একই, ঠিক আছে। এখানে যেহেতু আমরা চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা বার করছি ওই জন্য আমরা চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা লিখছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে এই ফর্মুলাটা কিভাবে এলো সেটা তোমরা আগের ভিডিওগুলো চেক করলেই পেয়ে যাবে, যে এই ফর্মুলাটা আমরা কিভাবে পাচ্ছি। সেটার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো আমাকে এই ফর্মুলাটাতে আমাকে এটা মানে ভ্যালুগুলো এখানে পুট করতে হবে। আচ্ছা, এখানে আমাদেরকে ফার্স্টে কি দেখব, আমরা ডেল্টা কিউটা বার করব, ঠিক আছে। ডেল্টা কিউটা দেখো, ডেল্টা কিউ মানে হচ্ছে আমার চাহিদার পরিবর্তন, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন। তাহলে ডেল্টা কিউ মানে চাহিদার পরিবর্তন হচ্ছে কত? গ্রাফটাকে একবার দেখে নেব যে আমার ফার্স্টে চাহিদা ছিল হচ্ছে কত, কিউ ড্যাশ, মানে প্রথমে আমরা এ পয়েন্টে রয়েছি, এ পয়েন্টে যখন আমি আছি তখন আমার দাম হচ্ছে P0 আর আমার চাহিদা হচ্ছে Q0, ঠিক আছে। তাহলে আর আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি, তাহলে এ থেকে বিতে যখন আমরা যাচ্ছি তখন আমাদের দামটা চেঞ্জ হয়ে যাচ্ছে P1-এ আর কোয়ান্টিটিটা হচ্ছে Q1-এ। তাহলে ডেল্টা কিউ মানে কতটা আমার কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে সেটা হবে কি, এই পোর্শনটা ডেল্টা Q1 মাইনাস Q0, ঠিক আছে। তাহলে ডেল্টা কিউ হচ্ছে Q1 মাইনাস Q0। এবার আমরা বার করব ডেল্টা পি। ডেল্টা পি মানে হচ্ছে দামের পরিবর্তন। ফার্স্টে আমার দামটা ছিল কত, আমরা এ পয়েন্টে যখন ছিলাম দাম ছিল P0, যখন বি পয়েন্টে গেলাম দাম হচ্ছে আমার P1, তাহলে ডেল্টা পি হচ্ছে P1 মাইনাস P0। এখানে পি হচ্ছে, এই পিটা হচ্ছে আমার প্রথমে যে দামটা ছিল, তাহলে পি হচ্ছে প্রথমে আমরা এ পয়েন্টে ছিলাম সুতরাং পি হচ্ছে P0, আর কিউ মানে হচ্ছে প্রথমে যে কোয়ান্টিটিটা ছিল, প্রথমে যে কোয়ান্টিটিটা আমরা নিয়েছিলাম, মানে এ পয়েন্টে আমরা প্রথমে ছিলাম, তো এ পয়েন্টে যখন ছিলাম তখন কোয়ান্টিটি ছিল Q0, তাহলে কিউটা হচ্ছে Q0। এবার জাস্ট এটাকে এই ফর্মুলাতে ফেলবো, তাহলে দেখবো কি দাঁড়ায়, ঠিক আছে। আমাদের ফর্মুলাটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এটাকে যদি আমরা
এই ফর্মুলাটাতে ফেলি তাহলে কি হবে, ডেল্টা কিউ এর জায়গায় Q1 মাইনাস Q0 বাই P1 মাইনাস P0 ইন্টু P0 বাই Q0। ঠিক আছে, এটাকে আমরা মার্ক করে নিচ্ছি, এটা ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে চাহিদা চাপগত স্থিতিস্থাপকতা যে ফর্মুলাতে পেলাম সেটা ফেলে আমার যেটা ভ্যালুটা পেলাম সেটাকে আমি বার করে নিচ্ছি ইকুয়েশন 1। এবার আমরা কি করব, এবার আমরা বি পয়েন্ট, এতক্ষণ আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, এটা হচ্ছে আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম। এবার আমরা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যাব, তাহলে কি হচ্ছে সেটা দেখে নেব। ঠিক আছে, তাহলে আমরা যদি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যাই তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের আবার সেমভাবে চাহিদা চাপগত স্থিতিস্থাপকতার যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটাতেই আমাদের বসাতে হবে। সুতরাং আমাদের ডেল্টা কিউ, ডেল্টা পি, পি আর কিউ সবকটাই বার করতে হবে আবার। ঠিক আছে, তাহলে বি পয়েন্ট থেকে যখন আমরা এ পয়েন্টে যাচ্ছি তখন আমার ডেল্টা কিউটা কি হচ্ছে, ডেল্টা কিউটা হচ্ছে তোমার দেখো বি পয়েন্টে আমার ছিল Q1 আর এ পয়েন্টে যখন গেলাম তখন আমার হয়ে গেছে Q0। তাহলে এখানে ডেল্টা কিউটা হচ্ছে Q0 মাইনাস Q1। ঠিক আছে, সিমিলারলি ডেল্টা পিটা কি হবে, ডেল্টা পিটা হবে P0 মাইনাস P1। ঠিক আছে, আর পি হচ্ছে, আমরা এখন বি পয়েন্টটাকে ইনিশিয়াল পয়েন্ট ধরে নিচ্ছি, তো বি পয়েন্টে আমার দাম হচ্ছে P1 আর কিউটা হচ্ছে বি পয়েন্টে আমার, বি পয়েন্টটাকে ইনিশিয়াল যেহেতু ধরছি ওই জন্য বি পয়েন্টে আমার কোয়ান্টিটি, মানে প্রথমে যে কোয়ান্টিটি ছিল সেটা হচ্ছে Q1। এখন যদি আমরা জাস্ট এটাকে স্থিতিস্থাপকতার ফর্মুলাতে ফেলি তাহলে ফর্মুলাটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এটা যদি আমরা লিখি তাহলে কি লিখবো, ডেল্টা কিউ এর ভ্যালুটা জাস্ট পুট করে দেবো Q0 মাইনাস Q1, আর এটা হচ্ছে P0 মাইনাস P1 ইন্টু পিটা হচ্ছে P1 আর কিউ হচ্ছে, কিউ এর ভ্যালু হচ্ছে Q1। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো ইকুয়েশন 2, এটাকে আমরা ইকুয়েশন 2 বলবো। এবার দেখো একটা জিনিস যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে এই যে পার্টটা ইকুয়েশন 1 এর এই পার্টটা আর ইকুয়েশন 2 এর এই যে পার্টটা, এই দুটো পার্ট কিন্তু সমান। ঠিক আছে, এইটার যা ভ্যালু হবে Q1 মাইনাস Q0, P1 মাইনাস P0। ঠিক আছে, মানে ডায়াগ্রামে যদি দেখি যে এই পার্টটা আর এই পার্টটা আমি যদি এ থেকে বিতে সরি তাহলে এটার যা ডিফারেন্স হবে, মানে এটার মাইনাস করে যে ভ্যালুটা পাবো, আর বি থেকে যদি এতে যাই তাহলেও এটার ভ্যালু যা পাবো মাইনাস করে সেই দুটো কিন্তু সমান হবে, আমরা এ থেকে মুভ করি বা বি থেকে এতে মুভ করি। ঠিক আছে, এই দুটোর ভ্যালু সেম রয়েছে, তার জন্য কি হচ্ছে দেখো এই পার্টটা কিন্তু সমান সমান, যেটা চেঞ্জ হচ্ছে, যেটা একই হবে না সেটা হচ্ছে এই পার্টটা। ইকুয়েশন 1 এ এখানে আমার পি বাই কিউটা রয়েছে P0 বাই Q0, আর ইকুয়েশন 2 এ পি বাই কিউটা রয়েছে P1 বাই Q1। এই পার্টটা কিন্তু ভ্যালু আলাদা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো এই রেখাটার স্থিতিস্থাপকতা বার করতে হবে, তো দু রকম ভ্যালু পেলে আমরা বার করতে পারবো না, তো আমাদের একটা সিঙ্গেল ভ্যালুতে আনতে হবে। ঠিক আছে, সিঙ্গেল ভ্যালুতে আনার জন্য কি করতে হবে, সিঙ্গেল ভ্যালুতে আনার জন্য আমাদের গড় নিয়ে নিতে হবে। ঠিক আছে, মানে আমাদের এই দুটো ভ্যালুর এইটা আর এই ভ্যালুটা, এই দুটোর গড় নিয়ে নিতে হবে। কিভাবে বার করব তাহলে দেখে নিই। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 তুলনা করলে দেখা যায়
Q1 minus Q0 by P1 minus P0 equals to Q0 minus Q1 by P0 minus P1 এবং P0 by Q0 not equals to P1 minus Q1। এরা এই দুটো আলাদা। তাহলে আমাদের কি করতে হবে, দাম ও চাহিদার গড় নিয়ে নিতে হবে। দাম ও চাহিদার গড় নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে গড় মানে কি, মানে আমাকে এইটা আর এইটাকে সমান করতে হবে। সমান কি করে করবো, গড় নিয়ে নিলেই করতে পারবো। তো গড়ের ভ্যালুটাকে আমরা পি লিখছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে গড় নিয়ে নিই তাহলে এটা হবে কি P0 প্লাস P1 ডিভাইডেড বাই 2 আর কিউটা হবে Q0 প্লাস Q1 ডিভাইডেড বাই 2। জাস্ট এটাকে প্লাস করে ডিভাইডেড বাই 2 যেরকমভাবে গড় নেয়। ঠিক আছে, তাহলে এবার আমাদের চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা বার করতে অনেকটা ইজি হয়ে যাবে। তো আগে যে ফর্মুলাটা ছিল চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে আমাদের ডেল্টা কিউটা যেটা ছিল মানে এইটা ইকুয়ালস টু এটা, তো আমরা যে কোনো একটা ভ্যালু লিখতে পারি। ঠিক আছে, ডেল্টা কিউটা Q1 মাইনাস Q0 বাই P1 মাইনাস P0 লিখতে পারি, ডেল্টা কিউ আর ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। পি এর ভ্যালুটা হচ্ছে এটা P0 প্লাস P1 ডিভাইডেড বাই 2 আর কিউ এর ভ্যালুটা হচ্ছে এইটা, তাহলে Q0 প্লাস Q1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই টু কেটে যাবে, তাহলে আমাদের এটা কিভাবে লিখতে পারবো, Q1 মাইনাস Q0 বাই P1 মাইনাস P0 ইন্টু P0 প্লাস P1 বাই Q0 প্লাস Q1। দেখো এখানে P0 পজিটিভ, P1ও পজিটিভ, Q0 পজিটিভ, Q1ও পজিটিভ, তো এই পুরো পার্টটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এই পুরো পার্টটা হচ্ছে আমার পজিটিভ, কিন্তু এইখানে Q1 আর P1 এই দুটো পজিটিভ, কিন্তু Q0 আর P0 এই দুটো কিন্তু নেগেটিভ রয়েছে। এবার যদি Q1 এর যে ভ্যালু হবে সেটা যদি Q0 থেকে বেশি হয়, ঠিক আছে, এটা যদি Q0 থেকে বেশি হয় তার মানে কি হলো, ওপরের পার্টটা পজিটিভ হলো। যদি এটা ছোট হয় তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, কিন্তু যদি Q1 এর ভ্যালু Q0 থেকে বেশি হয় তাহলে ওপরের পার্টটা পজিটিভ, আর যদি P1 এর ভ্যালু, ঠিক আছে, P1 এর ভ্যালু যদি P0 থেকে ছোট হয় তাহলে এই পার্টটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে আমার এই ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, যদি Q1টাকে আমি বলি গ্রেটার দ্যান 0, Q1 এর ভ্যালু যদি Q0 থেকে বেশি হয় তাহলে এটা পজিটিভ হচ্ছে, এটা ইকুয়ালস টু পজিটিভ হচ্ছে, আর P1 এর ভ্যালু যদি P0 থেকে ছোট হয়, আর এটা গ্রাফটা যদি দেখো তোমরা তাহলে দেখবে এখানে দেখো Q1 এর যে ভ্যালু, ঠিক আছে, Q1 মাইনাস Q1 এর ভ্যালুটা কিন্তু বেশি, কেননা এখানে আমার Q1টা বেশি আর Q0টা কম, তাহলে এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর P1 মাইনাস P1 এর ভ্যালুটা কিন্তু কম, P0টা বেশি। ঠিক আছে, P1টা P0 থেকে ছোট, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, মানে ওপরের পার্টটা পজিটিভ, নিচের পার্টটা নেগেটিভ, তাহলে এটার ওভারঅল ভ্যালু কি হলো, দুটো মিলিয়ে এটা হচ্ছে ওভারঅল ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে একটা পার্ট হচ্ছে পজিটিভ, এই পার্টটা পজিটিভ আর এই পার্টটা হচ্ছে তোমার নেগেটিভ। তো এইটাই হচ্ছে আমার চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার ভ্যালু। ঠিক আছে, আর সেটা হচ্ছে নেগেটিভ।
কেননা নেগেটিভ ইন্টু পজিটিভ যদি করি তাহলে আমার ভ্যালুটা হবে নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা পড়ব চাহিদার বিন্দুস্থ স্থিতিস্থাপকতার পরিমাপ। বিন্দুস্থ স্থিতিস্থাপকতার পরিমাপ মানে কি, যখন আমরা কোনো একটা চাহিদা রেখার উপর যখন কোনো একটা বিন্দুতে একটা কোনো স্পেসিফিক পয়েন্টে যখন আমাদের বলে দেওয়া হবে যে এই পয়েন্টের ওপর স্থিতিস্থাপকতাটা বার করতে হবে, এই পয়েন্টের স্থিতিস্থাপকতা, তখন আমরা বলবো চাহিদার বিন্দুস্থ, মানে কোনো একটা বিন্দুর ওপর স্থিতিস্থাপকতাটা কি হচ্ছে সেটা বার করতে হবে, তখন আমরা বলবো চাহিদার বিন্দুস্থ স্থিতিস্থাপকতা। ঠিক আছে। এখানে দেখো ধরে নিচ্ছি এবিটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। ঠিক আছে, এবি যদি চাহিদা রেখা হয় আমরা ধরে নিচ্ছি আমরা সি পয়েন্টে আছি। ঠিক আছে, যদি আমাদেরকে সি পয়েন্টে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা বার করতে হবে, তাহলে আমরা কি করতে হবে আমাদেরকে, চাহিদার মানে যে স্থিতিস্থাপকতার যে ফর্মুলাটা ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, সেটা মানে আগের মতো করেই আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা লিখে নেব যে সি বিন্দুতে চাহিদার বিন্দুস্থ স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ বাই ডেল্টা পি এটা নেগেটিভ কেন হচ্ছে, কেননা এই যে রেখাটা এটা নিচের দিকে, এর স্লোপটা নিচের দিকে বলে এটাকে নেগেটিভ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এক এক করে ডেল্টা কিউ, ডেল্টা পি, পি বাই কিউ এর ভ্যালুগুলো বার করে নিতে হবে। আচ্ছা, ডেল্টা কিউটা কি হচ্ছে, দেখো আমরা প্রথমে সি পয়েন্টে আছি, সি থেকে আমরা সি ড্যাশ পয়েন্টে যাচ্ছি, তাহলে আমাদের ডেল্টা কিউটা কি হবে, ডেল্টা মানে কোয়ান্টিটি, প্রথমে আমাদের ডি ছিল, এখন আমাদের ডি ড্যাশ, তাহলে ডেল্টা কিউটা হবে ও ডি ড্যাশ মাইনাস ও ডি, আগে এটা ছিল মানে আমরা এই পয়েন্টে ও ডি ড্যাশ আমাদের নতুন পয়েন্ট মাইনাস পুরোনো পয়েন্টে। ঠিক আছে, তাহলে ও ডি ড্যাশ মাইনাস ও ডি, মানে এই ডি ডি ড্যাশ এই পার্টটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখতে পারি ডি ডি ড্যাশ, ডি ডি ড্যাশ যদি হয়, আচ্ছা এই পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি এফ, তাহলে ডি ডি ড্যাশ যদি এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা হচ্ছে এফ সি, তাহলে আমরা ডি ডি ড্যাশকে বলতে পারি এফ সি ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেল্টা কিউ। ডেল্টা পিটা কি হচ্ছে, ডেল্টা পিটা হচ্ছে প্রথমে আমরা ছিলাম সি পয়েন্টে, তাই জন্য প্রাইসটা ছিল ও ই, সেখান থেকে আমরা এলাম সি ড্যাশ পয়েন্টে, তো নতুন প্রাইসটা হচ্ছে ও ই ড্যাশ, তাহলে ডেল্টা পিটা হচ্ছে ও ই ড্যাশ মাইনাস ও ই, মানে এই পার্টটা, তাহলে এই পার্টটা হচ্ছে তাহলে কি ই ই ড্যাশ, ই ই ড্যাশ। এবার ই ই ড্যাশটা ইকুয়ালস টু এইটা প্যারালাল, কেননা এটা এটা সমান সমান, তাহলে ইকুয়ালস টু এফ সি। ঠিক আছে, এফ সি এই পার্টটা, তাহলে আর আমাদের কি বার করতে হবে, পি আর কিউ। পিটা হচ্ছে কি, পিটা ছিল প্রথমের যে প্রাইসটা ও ই, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের প্রথমের প্রাইস, আর কিউটা হচ্ছে ও ডি, যেহেতু আমরা সি পয়েন্টে ছিলাম তো ও ডিটা হচ্ছে আমাদের প্রথমের প্রাইস। আচ্ছা, এই যে এখানে যে ও ই পিটা যে আমরা ও ই বলছি, এটাকে আমরা ডিসিও বলতে পারি। ঠিক আছে, কেননা ওই ইকুয়ালস টু ডিসি, তো এটাকে আমরা লিখছি ডিসি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সি স্থিতিস্থাপকতা বার করব সি পয়েন্টে।
জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। ডেল্টা কিউটা হচ্ছে আমার এফ সি ড্যাশ, ডেল্টা পিটা হচ্ছে এফ সি ইন্টু কিউটা পিটা হচ্ছে ডিসি আর কিউটা হচ্ছে ওডি। তো এটাকে আমরা দেব ইকুয়েশন 1। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই যে ডায়াগ্রামটা আমাদের রয়েছে, এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি সিএফসি, এই ছোট ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে সিমিলার টু সিডিবি, এই বড় ট্রায়াঙ্গেলটার সাথে সিমিলার, ঠিক আছে? এটা আর এটা, তাহলে ট্রায়াঙ্গেলের রুল অনুযায়ী আমরা লিখতে পারি, আচ্ছা লিখি, আমরা যদি ট্রায়াঙ্গেল সিএফসি এবং ট্রায়াঙ্গেল সিডিবি, মানে সিএফসি এই ছোটো ট্রায়াঙ্গেলটা, সিডিবি এই বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সদৃশ্য। সদৃশ্য হওয়ায় আমরা লিখতে পারি সিএফ বাই সিডি ইকুয়ালস টু এফ সি ড্যাশ বাই ডিবি। কীভাবে? সিএফ মানে এই পার্টটা সিএফ বাই সিডি, ট্রায়াঙ্গেল একটা থিওরেম ছিল, সেই থিওরেম অনুযায়ী সিএফ বাই সিডি আর এফ সি বাই ডিবি, ঠিক আছে? এটা লিখতে পারি। এবার জাস্ট আমরা এটা ক্রস মাল্টিপ্লাই না, জাস্ট প্লেসটা চেঞ্জ করব। তাহলে সিএফ বাই এফ সি ড্যাশটাকে আমরা এখানে আনছি আর এটাকে এদিকে দিচ্ছি, তাহলে এফ সি ড্যাশ ইকুয়ালস টু সিডি বাই ডিবি, ঠিক আছে? বা সি ড্যাশ এফ বাই সিএফ ইকুয়ালস টু ডিবি বাই ডিসি, ঠিক আছে? সি ড্যাশ এফ কী করে হচ্ছে? রেসিপ্রোকাল করছি জাস্ট। এবারে দেখো আমরা যেটা আগে পেয়েছিলাম স্থিতিস্থাপকতাতে, স্থিতিস্থাপকতা ইকুয়ালস টু এফ সি ড্যাশ বাই এফ সি ইন্টু ডিসি বাই ওডি। না, এবার আমরা ট্রায়াঙ্গেল সিএফসি এবং ট্রায়াঙ্গেল সিডিবি এই দুটো থেকে আমরা পাচ্ছি সি ড্যাশ এফ বাই সিএফ, মানে এই পার্টটা, ঠিক আছে? এটাকে আমরা এফ সি ড্যাশ লিখতে পারি বা এফ সি লিখতে পারি, জাস্ট ঘুরিয়ে লেখা আছে। সো এই পার্টটা ইকুয়ালস টু ডিবি বাই ডিসি, দুটোই ডিবিসি এর ফর্মে চলে এলো, ঠিক আছে? তাহলে জাস্ট আমরা এটাকে লিখে নেব ইকুয়েশন 1 থেকে আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে? সি বিন্দুর স্থিতিস্থাপকতা যেটা আমাদের আগে যেটা ছিল, মানে এই ফর্মুলাটা, সেটা কি? এফ সি ড্যাশ বাই এফ সি ইন্টু ডিসি বাই ওডি। তো এফ সি ড্যাশ বাই এফ সি এই পার্টটা হচ্ছে আমাদের এখানে যেটা পেয়েছি, এটা ইকুয়ালস টু এটা, কেননা সি ড্যাশ এফ বাই সি এফ এটা ইকুয়ালস টু এটা। তো আমরা লিখতে পারি ডিবি বাই ডিসি ইন্টু ডিসি বাই ওডি। তাহলে দেখো ডিসি কেটে যাবে, তাহলে এটা দাঁড়াচ্ছে ডিবি বাই ওডি, ঠিক আছে? এইবার আমরা কনসিডার করব ট্রায়াঙ্গেল বিএও, মানে এই ট্রায়াঙ্গেলটা বিএও, বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটা যদি আমি কনসিডার করি তাহলে আমরা লিখতে পারবো ও এ
ও এ আর সিডি এই দুটো সমান্তরাল, কিরম হচ্ছে ও এ, ঠিক আছে, ও এ আর সি ডি। মানে ট্রায়াঙ্গেল বি এ ও কনসিডার করছি, বি এ ও। তাহলে এটা যদি আমি কনসিডার করি, মানে এটা কনসিডার করে আমি ও এটাকে বেস ধরছি, ঠিক আছে। যদি আমরা ও এটাকে বেস ধরি তাহলে বলতে পারি জাস্ট ট্রায়াঙ্গেলের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী ও এ আর সিডি, মানে এই লাইনটা আর এই লাইনটা এই দুটো সমান্তরাল। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের নিয়ম অনুযায়ী লিখতে পারি ডিবি বাই ওডি ইকুয়ালস টু বিসি বাই সিএ। কেমন হচ্ছে ডিবি, মানে এই পার্টটা আমরা এটাকে বেস ধরছি, ঠিক আছে। তাহলে ডিবি বাই ওডি, ঠিক আছে, ইকুয়ালস টু বিসি বাই সিএ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি। এবার যদি আমরা ট্রায়াঙ্গেল এ ও বি কনসিডার করি, মানে এ ও বি বড় ট্রায়াঙ্গেলটাই, কিন্তু এখানে আমরা বেস নিচ্ছি ওবিটাকে বেস নিচ্ছি, ঠিক আছে। তাহলে ওবিটাকে যদি বেস নিই তাহলে আমরা বলতে পারি ওবি আর সিই এই দুটো সমান্তরাল, সিই আর ওবি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে বলতে পারবো বিসি মানে এই পার্টটা ডিভাইডেড বাই সিএ এইটা ইকুয়ালস টু ওই ডিভাইডেড বাই ইএ, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এটা লিখে নেব ওবি কে ধরলে সিই BC by CA equals to OE by EA। তাহলে সি বিন্দু স্থিতিস্থাপকতা পরম মান যেটা হবে সেটা কি হবে, ই মানে আমাকে ই মড ই বার করতে হবে। সি পরম মান হলো মানে মড ই ইকুয়ালস টু ডিবি বাই ওডি, মানে এই যে এখান থেকে আমরা যেটা পেয়েছিলাম সি বিন্দু স্থিতিস্থাপকতা, মানে আগের যে ইকুয়েশনটা ছিল, ঠিক আছে। আমরা প্রথমে যে সি বিন্দু স্থিতিস্থাপকতা যেটা বার করেছিলাম ইকুয়েশন 1 থেকে, সেটা থেকে আমরা এইটাকে ডিরাইভ করলাম যে সি বিন্দু স্থিতিস্থাপকতা আলটিমেটলি কি হচ্ছে। এবার আমরা ওটা থেকে এটাকে লিখতে পারি সিডি বাই ওডি, সিবি বাই ওডি ইকুয়ালস টু ওই বাই ইএ, ঠিক আছে। ওই বাই ইএ ইকুয়ালস টু বিসি বাই সিএ। কীভাবে এটা আসছে দেখো, ইতে আমরা সি বিন্দু স্থিতিস্থাপকতা যেটা পেয়েছিলাম ডিবি বাই ওডি, এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল বিএ ওর থেকে যেটা ডিরাইভ করলাম ডিবি বাই ওডি ইকুয়ালস টু বিসি বাই সিএ, ঠিক আছে। আবার বিসি বাই সিএটা ইকুয়ালস টু পেলাম ওই বাই ইএ। তাহলে এখানে আমরা ডিবি বাই ওডি ইকুয়ালস টু লিখতে পারি ওই বাই ইএ ইকুয়ালস টু বিসি বাই সিএ, ঠিক আছে। তার মানে আমরা আলটিমেট ভ্যালুটা যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে গ্রাফে একবার জাস্ট দেখে নিই। বিসি বাই ইএ মানে সি বিন্দু স্থিতিস্থাপকতা হচ্ছে বিসি বাই সিএ, মানে বিসি এই নিচের পোর্শনটা বাই সিএ মানে এই ওপরের পোর্শনটা, সি বিন্দুর নিচের পোর্শন
বাই সি বিন্দুর ওপরের পোর্শন। ঠিক আছে, তার মানে আমাদের যদি কোনো একটা চাহিদা রেখার ওপর কোনো বিন্দু যদি মার্ক করে দেয় আর যদি বলে যে সেই বিন্দুর স্থিতিস্থাপকতা বার করতে হবে, তাহলে ওটার ভ্যালু কি হবে, যেই বিন্দুটা আমাদেরকে বলবে সেই বিন্দুর নিচের পুরো পোর্শনটা ডিভাইডেড বাই ওপরের পোর্শনটা, এটা সব ক্ষেত্রে হবে। ঠিক আছে, কোনো একটা যদি সরলরেখা একটা কোনো চাহিদা রেখা হয় আর কোনো একটা পয়েন্ট, মানে এখানে আমাদের সি পয়েন্টটা বলেছে, তাহলে সিবি বাই সি এ যেরকম হলো, যদি ধরে নাও আমাদের যদি সি ড্যাশ পয়েন্টটাকে বলা হতো, ঠিক আছে, সি ড্যাশ পয়েন্টে যদি স্থিতিস্থাপকতা বার করতে বলা হতো, তাহলে কি হতো, সি ড্যাশ বি মানে সি ড্যাশের নিচের পোর্শনটা ডিভাইডেড বাই সি ড্যাশের ওপরের পোর্শনটা, তাহলে স্থিতিস্থাপকতা হতো সি ড্যাশ বি ডিভাইডেড বাই সি ড্যাশ এ। ঠিক আছে, নিচের পোর্শনটা ডিভাইডেড বাই ওপরের পোর্শনটা। তাহলে স্থিতিস্থাপকতা বার করা খুবই সহজ মানে একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে পয়েন্টটা বলে দেবে তার নিচের পোর্শন ডিভাইডেড বাই তার ওপরের পোর্শনটা পুরোটা। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই মতন এই অবধি থাক, পরের চ্যাপ্টারের রেস্ট পার্টটা আমি পরের ভিডিওতে ডিসকাস করব।